এই তো জুমে তো জুম জুম তো আসলে আমার ছিল না আগে থেকে, এই জন্য একটু এটার ফাংশনও কম বুঝে। বুঝতে পারছি ভাই। আমার আমার ভিউটা কোন পাশে ভালো হবে একটু দেখো তো। না ভাই, সোজা করে ঠিক ছিল। এটা ঠিক ছিল? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। আর ল্যাপটপে হলে ওইভাবে ঠিক থাকে। আচ্ছা, আমি ফোনে আছি অবশ্য। আলো টালো ঠিক মতো আছে কিনা? রুমে আলো কম একটু। জি ভাই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখানে ভাই আমাদেরই বিভিন্ন ব্যাচমেট গুলো আছে বুঝছেন, 21 ব্যাচের আমার বিভিন্ন ফ্রেন্ডরা, যারা যারা আপনার এই প্রশ্নগুলো বানাইতে সাহায্য করছে আমাকে, যে আচ্ছা, তুমি প্রশ্নগুলো। এত ভালো, হ্যাঁ এত এত ভালো ভালো প্রশ্ন পাইছো। জি ভাই, আরো অনেকে ছিল যারা এখানে এখন নাই বর্তমানে। বেশ কয়েকজন গ্রামে গেছে, বাসায় গেছে, ওর জন্য ওদের নেট টেট নাই, এর জন্য জয়েন হতে পারে নাই। আচ্ছা। তো ভাই আপনি বললে আমি এখনই শুরু করতে পারি। হ্যাঁ, শুরু, প্রশ্ন দিয়ে তো শুরু হবে নাকি? একটা প্রথমে ভাই একটু ইন্ট্রো আছে, যে প্রথমে মানুষ কেন এই ভিডিওটা দেখবে। আমি প্রত্যেকটা ভিডিও একটু ব্রিফ দিই, মানে একটা সূচিপত্রের মতো বুঝছেন, যেখানে অ্যাকচুয়ালি বলা থাকে যে এই ভিডিওটা কাদের জন্য বা কি নিয়ে। তো এটা আচ্ছা, ওইটা দিয়ে শুরু করে তারপর আপনার কোশ্চেন সেশনে যাইতে চাচ্ছি। এটা হলো তোমার হলো, যেহেতু আমার মানে তুমি যদি আমাকে ইন্ট্রোডিউস করতে চাও তাহলে তো এই কি বলে, এই 44-এ প্রথম হয়েছি মৎস্যতে, সেটা একটা বিষয় আছে। জি জি কিন্তু জি এটা ভাই। আবার, এটা সামনে আবার কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে আন্দোলন হয়েছে তো রেজাল্ট নিয়ে আবার একটু জটিলতা তৈরি হয়েছে, তো চেঞ্জ হতে পারে। তুমি এই পোর্শনটা স্কিপ করো আর কি, আর করে যখন যদি ক্লিপ করবে তখন যে পজিশনে থাকি না কেন সেটা তুমি অ্যাড করে দিলা যে অমুক ক্যাডারে আসি বা অমুক ক্যাডারে এটা। ও হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই এই জিনিসটা আমি উল্লেখ করবো না। এটারই দরকার নেই, বা এটা তো তুমি তো পরে ক্লিপ আকারে মানে পার মানে বের হ্যাঁ হ্যাঁ করবা হ্যাঁ। বিষয়গুলো, তা কাজে এটা তাহলে ভাই কোনো ডাইরেক্ট তো সমস্যা। ডাইরেক্ট এটা ইউজ করতে পারি যে মৎস্য ক্যাডার হিসেবে। হ্যাঁ, মৎস্য আচ্ছা আচ্ছা। ক্যাডার হিসাবে আছি। বা এর পরিচয়টা তো তুমি পরবর্তীতে ক্লিপ হ্যাঁ দেওয়ার হ্যাঁ সময় হ্যাঁ হ্যাঁ। কিছু হ্যাঁ 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 লিখবা, ভাই, সেটা সেটাও হবে। হ্যাঁ ভাই, অ্যাড এটা করতে খুব পারবো। ম্যান্ডেটরি। তাহলে শুরু করতে পারো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আজকের ভিডিওটা আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে শুরু করে চাকরি প্রত্যাশী সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এর পিছে মূল কারণ হচ্ছে আজকে আমরা এমন একজনের কাছ থেকে সাজেশন গুলো নিব, যিনি এই সেম পথে হেঁটে এই পথ হয়ে সফল হয়ে বর্তমানে মৎস্য ক্যাডার হিসেবে কর্মরত আছেন। তিনি হচ্ছেন আমাদের মাহমুদুল হাসান রোমন ভাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জয়েন হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা। আজকে ভাই আজকে ভাই আপনার সাথে আমরা কথা বলতে চাই, আমি প্লাস আমার অন্যান্য ফ্রেন্ডরা আছে। তো আমরা আপনার কাছে বেশ কিছু প্রশ্ন রাখছি, যেগুলো হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমাদের সবার মাথায় থাকে। বিশেষ করে আমরা এখন সবাই প্রায় ফোর্থ ইয়ারে, 4-1-এ আছি ভাই। বুঝছেন, এই টাইমটা ভাই সবার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন, যে তারা ক্যারিয়ার রিলেটেড কি করবে না করবে। তো এই রিলেটেড আমরা 20টা প্রশ্ন সিলেক্ট করছি, যেগুলো অ্যাকচুয়ালি মোটামুটি সবার ক্ষেত্রে রিলেভেন্ট হবে, প্লাস সবারকে ক্যারিয়ার চয়েস নিতেও সাহায্য করবে। তার মাঝে ভাই যে শুরুর প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আপনি ভাই কি কি বই থেকে বা কোন কোন বই পড়ছেন আপনার এই জার্নির জন্য? আসলে যারা ফ্রেশার থাকে বা যারা জানতে চায় তারা মূলত এই প্রশ্নটা কমন, কিভাবে কতক্ষণ পড়েছি, কোন কোন বই ফলো করেছি। এটা খুবই কমন প্রশ্ন, কিন্তু আসলে আমাদেরও ছিল এই একই প্রশ্ন, আমাদেরও ছিল। কিন্তু পরবর্তীতে যখন এখন এই অবস্থায় এসে আহ, মনে হয় যে বই বিষয়টা খুব এরকম কোনো স্পেসিফিক বিষয় নেই যে এই বই পড়তে হবে ওই বই পড়তে হবে। তো মূলত আমাদের ধারণা থাকা দরকার যে সিলেবাস ভিত্তিক ধারণা থাকা দরকার কোন বিষয়ে আমরা পড়াশোনা করব বা বিষয়টা কি অ্যাকচুয়াল বিষয়টা। এরপরে যেটা কমন একটা আমাদের বুক লিস্ট থাকেই, এক একজন এক এক রকম বুক লিস্ট আমরা দেই, সেগুলো ফলো করা যেতে পারে। কিন্তু এখানে নির্দিষ্ট করে স্পেসিফিক করে দেওয়ার সুযোগ নাই যে এই বইটাই পড়তে ভালো ভালো। এরকম আমিও বলি, আমার যারা জুনিয়র আছে তাদেরকে বলি যে এই বুক লিস্টটা ফলো করা যেতে পারে। কিন্তু এটা কোনো নির্দিষ্ট বিষয় না আর কি। এটা ভ্যারি করবে আর কি, একজন এক একটা বলবে। এটা এটা কোনো ফিক্সড কোনো কিছু না আর কি। বুঝতে যেমন পারছি। ইংলিশের জন্য মাস্টার্স বই সবাই পড়ে, এটা এটা ফিক্সড বলা যায়, এটা ফিক্সড। কিন্তু এরকম আরো কিছু বিষয় আছে, এমপি3 অনেকে পড়ে, অনেকে এমপি3 পড়ে না। এটা আসলে একটু মানে স্পেসিফিক করার মতো বিষয় না আর কি, আমার কাছে মনে হয়। বুঝতে পারছি।
আপনি ভাই কোনগুলো বই পড়ছিলেন যদি একটু বলতেন, কারণ এই প্রশ্নটাও সবাই করতে পারে, আচ্ছা স্পেসিফিক ভাবে যতটুকু বলা যায় আর কি। আচ্ছা, হ্যাঁ, তো এখানে আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্টের ক্যাটাগরি থাকে দুই ক্যাটাগরি। এক ক্যাটাগরি হচ্ছে ভালো মনে রাখতে পারে, তাদের মেমোরাইজিং স্কিল ভালো থাকে। আরেক ক্যাটাগরি থাকে হচ্ছে যে তাকে বুঝতে হয় বিষয়গুলো, মানে বিষয়গুলো টোটালি না জানলে মুখস্থ থাকে না। তো আমার ক্যাটাগরি হচ্ছে এই সেকেন্ড ক্যাটাগরি, যে আমাকে আসলে বেশি জানতে হতো। মানে মুখস্থ বিদ্যা আমার একটু মানে এটা স্কিল, ওই স্কিলটা আমার ছিল না যে মুখস্থ করে ভালো কিছু মনে রাখার বিষয়টা। তো যাদের মুখস্থ করে ভালো রাখার স্কিল, তাদের আলাদা প্যাটার্ন হতে পারে, আলাদা বুক লিস্ট থাকতে পারে তাদের। কিন্তু আমার জন্য দেখা যাচ্ছে যে আমাকে বেশি জানতে হতো। ইন্টারন্যাশনালের জন্য যে যে বই আমরা পড়ি, বেসিক ভিউ আমি পড়তাম, বেসিক ভিউ সেখানে প্রচুর এলোমেলো মানে এক্সট্রা ইনফরমেশন যেগুলো প্রিলির জন্য সরাসরি কাজে লাগে না, কিন্তু আমার কাছে ওটা সুইটেবল মনে হতো। তারপরে বাংলার জন্য দেখা যাচ্ছে সৌমিত্র শেখরের স্যারের বই বা অগ্রদূত, এটা এখন ভালো। কম্পিউটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলালসের বই প্রচুর তথ্য দেওয়া, সেখান থেকে বেছে বেছে পড়তে হয়। তো মূলত আমার প্যাটার্ন ছিল বেশি পড়া, বেশি পড়ে বিষয়গুলোকে আইডেন্টিফাই করা। তো এই প্যাটার্নে যদি আমি সবাইকে সাজেস্ট করি যে আলালসের বই পড়তে হবে, বেসিক ভিউ পড়তে হবে, এটা তাহলে তার অনেকের সাথে আবার অ্যাডজাস্ট নাও করতে পারে। হ্যাঁ, তো কাজে এটা স্টুডেন্ট বুঝে সেই কোন প্যাটার্নটা ফলো করতেছে বা তার কোনটা অ্যাডজাস্ট হচ্ছে, সেই অনুযায়ী বই চুজ করার বিষয়টা থাকে। কাজে এই বুক লিস্টটা এই জন্য আমি বিষয়টা একটু অ্যাভয়েড করতে চাই, কারণ এটা একটু মানে কি বলবো, এটা হচ্ছে হলো কি, এটা কন্ট্রোভার্সি বলা যেতে পারে, বা এটা আলোচনা সাপেক্ষ আর কি, এটা কোনো নির্দিষ্ট বিষয় না। আর তুমি যেহেতু তোমরা যেহেতু চাচ্ছ, আমি বুক লিস্ট আমারটা দিয়ে দিতে পারবো, কিন্তু এটা বলার খাতিরে এটা কোনো ফিক্সড কিছু না। এটা এটা কোনো আদর্শ কিছু নাই আর কি। বুঝতে পারছি ভাই। এরপর তারপরে ভাই সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সবার মাঝে থাকে সেটা হচ্ছে, মাঝে মাঝে যে হতাশা কাজ করে সেইটা কাটিয়ে উঠে কিভাবে আবার পড়াশোনায় মনোযোগী ফেরত আনা যায়, বা কখনো কখনো কি মনে হয় যে আর পারবো না, এরকম এরকম সিচুয়েশনে কি করা উচিত? এটা তো আসলে কমন জার্নি, তোমরা যারা আমাদেরকে সাকসেসফুল হতে দেখো বা আমরা যারা আগে দেখতাম ভাইদেরকে, তা আমাদের মনে হতো যে ভাইরা আসলে আলাদা জগতের প্রাণী। হ্যাঁ, তা ওনাদের হতাশা কিছু নাই, ওনারা প্রচুর পরিশ্রম করতে পারে। যখন তোমাদের স্টেজে আমি ছিলাম আর কি, যখন আমরা তো ভাইদেরকে অনুসরণ করার চেষ্টা করতাম। তো আসলে পরে এই জার্নিতে এসে দেখি আমরা সবাই কমন, মানে আমরা সবাই অ্যাভারেজ পিপল আর কি। হ্যাঁ, সবারই পড়তে ইচ্ছা করে না, সবারই পড়তে খারাপ লাগে। 2 দিন পড়লে 3 নাম্বার দিনে পড়তে ইচ্ছা করে না, সকালে পড়ার মুড থাকে না। এই সমস্যা যেগুলো তোমরা ফেস করতেছো, এটা আমরা সবাই করি। এখানে আমরা আলাদা কোনো স্পেসিস না, আলাদা কোনো বিষয় না। কিন্তু যারা সফল হয় আর কি, তাদের একটা আম, আবার তারা শুরু করতে পারে। 2 দিন পরে 3 নাম্বার দিনে পড়াশোনা না হলে তারা 4 নাম্বার দিনে আবার বসে। হ্যাঁ, আবার আবার ব্রেক হয়, আবার বসে, মানে তারা তারা ছেড়ে দেয় না আর কি, শেষ করে না, আবার শুরু করতে হয়। আবার তুমি যেটা বললা যে হতাশা আসে কিনা, হতাশা প্রচুর হতাশা আসে আর কি। এই জার্নি তো হতাশায় ঘেরা আর কি, বুঝছো? তো কাজে হতাশা থাকবেই, হতাশা আসবে, কিন্তু আমাদেরকে আমাদের গোল নিয়ে কনসার্ন থাকতে হবে যে আমার আসলে জার্নিটা কোথায় শেষ হবে। কোথায় শেষ এটা আমাকে আমাকে জানতে হবে। তো এটার ক্ষেত্রে আমার নিজস্ব একটা ফিলোসফি ছিল, এটা আমি অনেক জায়গায় বলি বা লিখিও, বিভিন্ন পোস্টেও লিখছি এটা। তো আমি যখন সিরিয়াসলি পড়াশোনা শুরু করার একটা প্ল্যানিং নিচ্ছিলাম, তখন আমার টার্গেট ছিল যে আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো বড় ভাইয়ের অ্যাপ্রোচ ছিল এরকম যে উনি ঠিক করছিলেন, বইয়ের শুরুতে উনি লিখে রাখছিলেন প্রথম শুরুর পেজে 10 বার রিভিশনের একটা লিস্ট লিখে রাখছিলেন। প্রতিবার রিভিশন দেন আর একবার করে একটা কেটে দেন আর কি। তো ওনার ওনার ফিলোসফি ছিল যে আমি যখন এই 10 নাম্বার বারে আমি এটা কাটতে পারবো, মানে বইটা 10 নাম্বার বার রিভিশন হবে, ততদিন আমার চাকরি হয়ে যাবে। আমার 10 নাম্বার বার রিভিশন হওয়ার আগে আমি চাকরি পাবো না। একটা লং টার্মে একটা গোল সেট করে নিয়েছিলেন উনি, যে 2-3 বার বই পড়া হবে না। এই জন্য দেখা যাচ্ছে ভাই বলছে আমাকে যে আমার 10 নাম্বার বার রিভিশন হওয়ার আগে আমি চাকরি পেয়ে গেছি। তো এই আইডিয়াটা আমার খুব ভালো ভালো লাগছিল, যে তখন মনে হয়েছিল যে একটা লং টার্মের একটা গোল ঠিক করা উচিত সবার, যেটা অনেক মানে লং টার্মের একটা গোল। তো আমি এটা করছিলাম, দিন হিসাবে কনভার্ট করছিলাম। যে আমার যখন শুরু করছিলাম 2021 সালের শুরুতে, তখন আমার টার্গেট ছিল যে 500 দিনের গোল নিয়ে। দেখা যাচ্ছে আমার আহ, ঘন্টা হিসেবে পড়তে গেলে পড়া হয় না, প্রতিদিন পড়া হয় না, একদিন পড়তে গেলে আরেকদিন পড়া হয় না, এরকম হয়। তো এই জন্য আমি হচ্ছে সামনে 6 মাস 1 বছর এভাবে টার্গেট করি নাই।
আমি টার্গেট করছিলাম 500 দিনের পড়াশোনা। যেই দিনে এমন আমি দিন পার করব যেই দিনে আমার আসলে এর চেয়ে বেশি ইফোর্ট দিয়ে আর পড়া সম্ভব না আমার জন্য। এরকম দিন আমি 500টা দিন কাউন্ট করব শুধু। তাহলে আমার এই 500 দিন কাউন্ট করার আগে আমার জব হয়ে যাবে, এরকম একটা আমার একটা আউটলাইন ঠিক করছিলাম আর কি আমি। তো মাঝে মাঝে পড়াশোনা হতো না, সেদিন আমি কাউন্ট করতাম না। মাঝে মাঝে হতো, সেটা কাউন্ট করতাম। এভাবে একটা রাফ হিসাব আমার মাঝে সবসময় ছিল যে আমি কতদিন পড়লাম। তো যখন হতাশা আসতো তখন দেখতাম যে আমার আসলে মাত্র 150 দিন হয়েছে ওই হিসাবে। তখন আমার মনে হতো আমার তো 500 দিন হয় নাই, আমার তো জব হবে না এখন, বা আরো সামনে হতো এরকম। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আমার 43-এ যে রেজাল্ট আমি ফিশারিজে আসছি, ওই কাউন্টের হিসাবে আমার 250 দিনে আমার ফিশারিজ কাটা চলে আসছে। হ্যাঁ। তো হাফ অফ দ্য টাইম। ওই কাউন্টের হিসাবে কিন্তু 250 দিন মানে কিন্তু 250 দিন কিন্তু তোমার হচ্ছে হলো ওই মাসের হিসাবে 8 মাস না। 8 মাসে 240 দিন হচ্ছে, কিন্তু 8 মাস না। ওই 250 দিন করতে দেখা যাচ্ছে আমার 1.5 বছর, 1.5 বছর চলে গেছে, মাঝে আমি পড়ি নাই, অনেকদিন কাউন্ট করি নাই। কিন্তু আমার টার্গেট ছিল যে আমাকে 500 দিন একটা ম্যাক্সিমাম ইফোর্ট দিতে হবে। তো এটা একটা জাস্ট এক্সাম্পল, আমি বলতেছি না যে এটাই ফলো করতে হবে। যে হতাশা আসে বললাম না, তো হতাশা আসলে আমাদের একটা লক্ষ্য ঠিক রাখতে হয়। হয় সেই লক্ষ্য হতে পারে নিজের পার্সোনাল, যে আমাকে ওইটা করতেই হবে। অনেকে, আমার একটা জুনিয়র ছিল, ওর বাসায় অনেক জমি জমার ঝামেলা ছিল, ওর ইচ্ছা ছিল ওই পুলিশ হবে। এটা এটা ওর হচ্ছে ট্রিগার ছিল যে আমাকে পুলিশ হতেই হবে। হ্যাঁ, এখান থেকে সে হতাশা থেকে বের হয়ে মানে এগুলো থেকে রিকভার করছে। তো সবার একটা আলটিমেট গোল থাকা দরকার, যেটা নিজের সাথে খুব কানেক্টেড হবে, যে আমার এটা এটা আমার দরকার। আর হতাশা আসলে সেটাকে ওই সেটা হচ্ছে হলো সেটাতে হলো গা ভাসায় দেওয়া যাবে না যে আমার এটা সম্ভব না। প্যাশন হোল্ড করতে হবে যে না আমার এটা লাগবেই। হ্যাঁ, এটা হয়ে যায় ইনশাল্লাহ, হয়ে যাবে সবার। বুঝতে পারছি। এখানে বেশ কিছু হ্যাঁ, এক্সাম্পল ছিল যেগুলো ভাই ভালো লাগছে। এক, আপনার ডে কাউন্ট। দুই, আপনার হচ্ছে যে 10 বার করে কেটে দেওয়ার সিস্টেমটা। এই ট্রিক্স গুলো অনেক সুন্দর লাগছে আমাদের কাছে শুনে। মোট কথা হলো যে তোমাকে হচ্ছে একটা লং টার্মের ভিশন তৈরি করতে হবে। আর আরেকটা আমি আরেকটা ফিলোসফি বলি, আরেকটা বলি যে 1000 ঘন্টা। হ্যাঁ, যারা ফ্রেশার থাকে তাদের জন্য আমি এটা জুনিয়রদেরকে বলি যে 1000 ঘন্টা আমরা সময় দিছি কিনা পড়াশোনার পিছনে। 1000 ঘন্টা সময় দেওয়ার পরে আমাদের একটা মনটা বসে আর কি। যে তুমি দৈনিক যদি 5 ঘন্টা করে পড়ি আমরা, তাহলে 1000 ঘন্টা কাভার করতে আমাকে 200 দিন 5 ঘন্টা করে পড়তে হবে। আর যদি দৈনিক আরো সময় বাড়াই বা কমাই, তাহলে কিন্তু বিষয়গুলো আরো কম বেশি হবে। তো যারা ফ্রেশার শুরু করতে চাচ্ছ, তারা 1000 ঘন্টা টার্গেট নিয়ে পড়ো। সেটা 2 মাসে শেষ করবা না, 200 দিনে শেষ করবা না, 400 দিনে শেষ করবা, নাকি 1 বছরে শেষ করবা। তারপর থেকে তোমাদের একটা কনফিডেন্স গ্রো হবে আর কি। কিন্তু তোমাকে এই মিনিমাম। বুঝছি ভাই। তারপরে ভাই তৃতীয় নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, নিজের মতো পড়াশোনা করছেন নাকি কারোর থেকে ইন্সপায়ার হয়ে হয়ে করছেন? মানে ইন্সপায়ার, আশেপাশে কি হ্যাঁ ইন্সপিরেশন ইন্সপায়ার ছিল? হয়তো। ইন্সপায়ারেশন ছিল বলতে আশেপাশে আমরা হচ্ছে, ইন্সপায়ারেশন তো একটা আপেক্ষিক বিষয়, কে কই থেকে ইন্সপায়ারেশন নেবো সেটা তো বোঝা যায় না। কিন্তু নিজের, যদি তুমি নিজেই নিজে ইয়ে না করো, ইন্সপায়ারেশন বিষয়টা এখানে একটু ক্লারিফাই করতে হবে আর কি। আমাকে দেখে ইন্সপায়ার হবা না, বা আমি আরেকজনকে দেখে ইন্সপায়ার হব। আমি যেই কাজটা করতে চাই, সেই কাজটা যখন আমি নিজে ধারণ করব, তারপরে ইন্সপায়ারেশন কাজে লাগে। মনে করো যে আমি যখন যাত্রায় নামবো, তখন আমি আগে ঠিক করছি যে আমাকে আসলে বিশেষ করতে হবে, এটা আমার প্যাশন আছে। তারপরে অমুক ভাইয়ের এই এই strategy, অমুক ভাইয়ের এই ডেজিগনেশন আমাকে, এমন না যে ইন্সপায়ার হয়ে আমি নামছি। আমি নামছি তারপরে ইন্সপায়ার। হ্যাঁ, এই প্রসেস গুলো জানা দরকার। যে আসলে ইন্সপায়ারেশন, মোটিভেশন এগুলো আসে না, এগুলো নিজের মধ্যে আগে তৈরি হয়, তারপরে আমরা বাকিদের কাছ থেকে গ্রহণ করি। এটা একটা বিষয়। আসিফ। তারপরে ভাই আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে যে, আমরা সবাই প্রিলি সম্পর্কে মোটামুটি জানলেও রিটেন সম্পর্কে সঠিক গাইডলাইনটা জানি না। তো এটা নিয়ে আরেকটা মানুষের কমন প্রশ্ন ছিল। এখন এখন হচ্ছে সময়টা কম, যেটা হচ্ছে প্রিলি পরে তো। কিন্তু যারা হচ্ছে, এটার দুইটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এক তো হচ্ছে অনেকেই, আমার দেখা যেটা বলে, অনেকে দেখা যাচ্ছে যে আগে থেকে রিটেন নিয়ে খুব কনসাস থাকে, প্রিলিকে কম গুরুত্ব দিচ্ছে, বা রিটেন কি করবে, রিটেনের মেইন এগুলো বিষয় ভাবতে যে তার দেখা গেল প্রিলি হয় না। হ্যাঁ, রিটেন বেশি, রিটেনে বেশি চিন্তা করতে গেছে, প্রিলি মিস করে ফেলছে।
তো আগে প্রিলি তারপরে রিটেন। আমাদের সময় তো অনেক সময় পেতাম আমরা রিটেনের জন্য, 5-6 মাস মিনিমাম, আরো অনেক সময় পেতাম। কিন্তু এখন হচ্ছে 2-3 মাসের একটা বিষয় থাকে। তবে হচ্ছে তোমরা যদি যারা কন্টিনিউ করতে চাও 3 মাসের জন্য, এখন একটা ডেডিকেটেড ইফোর্ট লাগেই। কিন্তু তোমার যে প্রশ্ন ছিল যে কম্বিনেশন যেটা, তো যদি তুমি সিলেবাস দেখতে চাই আমরা রিটেন এবং প্রিলির সিলেবাস যদি একটু আমরা ম্যাচ করাই, তাহলে দেখবো যে রিটেনের অনেক, রিটেনের 900 মার্কসের মধ্যে 350 থেকে 400 মার্কস আমাদের প্রিলি কাভার করে। প্রিলির বাংলাটা রিটেনে পুরোপুরি থাকে, বিজ্ঞানটা পুরোপুরি থাকে, তারপরে কম্পিউটার পুরোপুরি থাকে, তারপর বাংলাদেশে কিছু মানে 350 থেকে 400 মার্কস রিটেনের সাথে কম্বিনেশন থাকে। কিন্তু আমরা যখন এটা আমার আমার অ্যানালাইসিস আর কি, আমরা যখন ওই এমসিকিউ টাইপ মুখস্থ বিদ্যা করতে যাই, মেমোরাইজিং করতে যাই, তখন বিষয়টা রিটেনের সাথে কম্বিনেশন কম হয়। কিন্তু যেটা আমার উইকনেস ছিল যে আমি আসলে মেমোরাইজিং করতে পারতাম না, আমাকে অনেক বেশি জানতে হতো, অনেক বেশি জানতে যে আমার রিটেনের একটু আগায় গেছি আমি আর কি, যে আমার রিটেনের প্যাটার্নও পড়াশোনা কিছু হয়ে গেছে। তো তোমরা যারা নেক্সটে শুরু করবা, সময় কম থাকবে রিটেনের, তাহলে তোমরা একটু অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিকটা রিটেনে আছে এবং প্রিলিতেও আছে। এটা জেনে সেই টপিকের প্রিলির প্রশ্নগুলো খুব ভালো মতো পড়তে হবে জেনে বুঝে। তাহলে তোমার পাশাপাশি রিটেন আর প্রিলি একসাথে হয়ে গেল। রিটেনকে আলাদাভাবে প্রিলির সময় পড়া যাবে না। অনেকে করে কি যে বই কিনে রিটেন পড়া শুরু করে প্রিলির সময়। এটা করার কোনো প্রয়োজন নাই, তুমি প্রিলিটাই ভালো মতো পড়ো এবং জানো শুধু যে কোনটা রিটেনের টপিক, সেই টপিকটা তুমি ভালো মতো পড়বা, আরো বেশি একটু জোর দিলা। এটাই শুধু, আর কিছু করতে হয় না। আর পরে প্রিলি পাস করার পরে যে সময় থাকবে, সেটা যদি কেউ ডেডিকেটেডলি পড়াশোনা করে, আগে থেকে জানাশোনা করে, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না আশা করা যায়। বুঝতে পারছি। অনেক আসিফ। বড় কনফিউশন দূর হয়ে গেছে। তারপরে আচ্ছা, ভাই, ধন্যবাদ। 5 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনার মতে কিভাবে প্রিপারেশন নিলে সেটাকে সব থেকে ইফেক্টিভ প্রিপারেশন বানানো সম্ভব। সেটা এটা অনেক, বলেন এটা ভাই। জটিল প্রশ্ন। এখন এটার কোনো এক্সাক্ট কোনো ইয়ে নাই। এটা হচ্ছে হলো, এটা আপেক্ষিক একটা বিষয়। দেখা যাচ্ছে যে এটা হলো ব্যক্তির সাথে রিলেটেড। যেমন তোমাদেরকে যদি বলি আবু বক্করের কথা, তোমরা চিনবা কি না? 15 ব্যাচ। ও প্রথম 41-এ হচ্ছে পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার হয়েছে, 43-এ পুলিশ ক্যাডার হয়েছে, মানে পরপরই ক্যাডার এরকম বিষয়। সে কিন্তু প্রথম বিসিএস এ অ্যাডমিন ক্যাডার পাইছে। এখন তাকে আমার জানার সুযোগ হয়েছিল। তো তার সাথে কথাবার্তা বলে দেখলাম যে তার স্কিল, ইংলিশের স্কিল, তার চিন্তা ভাবনা, তার লেখার ধারণা, লেখার ক্যাপাসিটি, সে একটা বিষয়কে কিভাবে রিপ্রেজেন্ট করে, এগুলো আমরা ধারে কাছেও নাই, এগুলো আমরা, না আমি ধারে কাছেও তার নাই। এতটাই সে স্কিলফুল ছিল। তো তার জন্য একটা ওয়ে হতে পারে যে এটা 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 হচ্ছে হলো বেটার ওয়ে। আমার জন্য একটা বেটার ওয়ে হতে পারে। তুমি যেরকম, তোমার যেরকম দক্ষতা, তোমার যেরকম স্কিল, সেই অনুযায়ী আরেকটা বেটার ওয়ে হতে পারে। কাজেই এটাকে কোনো স্পেসিফিক গণ্ডিতে ঢোকানোর কোনো সুযোগ নাই। তবে কমন কিছু বিষয় বলা যেতে পারে। তোমার প্রশ্নটা কি ছিল, ইফেক্টিভ ওয়েতে প্রিপারেশন নাকি? জি ভাই, মানে কিভাবে প্রিপারেশন ইফেক্টিভ নিলে ওয়েতে সব থেকে প্রিপারেশন, ইফেক্টিভ হয়। আচ্ছা। আমি এটার জাস্ট খালি একটা কনসেপ্ট দিতে পারি, কিন্তু ওয়েটা আসলে ভ্যারি করবে ম্যান টু ম্যান। কনসেপ্ট হচ্ছে যে তুমি কি করতেছো সেটা জানা। তুমি যেই পড়াশোনাটা করতেছো এটা তোমার কতটুকু, কোথায় কাজে লাগবে। একটা টপিক আজকে পড়লা, কম্পিউটারের টপিক, এখান থেকে কি আসলে প্রিলিতে প্রশ্ন আসবে কিনা বা বিগত সালে আসছে কিনা, এটা জেনে শুনে কাজ করা। সেটা প্রিলি হোক রিটেন হোক, সেটা কতটা গুরুত্বপূর্ণ, তুমি কতটা গুরুত্ব দিবা বা কিভাবে নিবা, এটাকে জেনে শুনে কাজ করাই হচ্ছে ইফেক্টিভ বিষয়। মূলত প্ল্যানিংটা বিষয়, প্ল্যানিংটা প্রপার প্ল্যানিংটা করে বিষয় ডেলিবারেটলি কাজ করা। আর ইফেক্টিভ পড়তে গেলে অনেক কিছুর প্রয়োজন আছে তোমার। ওই আমি আজ থেকে পড়াশোনা শুরু করলাম, আজকে থেকে ইফেক্টিভ ওয়েতে পড়তে পারতেছি, এটা হয় না। এটা আমাদের এই যে আগের 10 বছর পড়াশোনা একটা স্কিল কাজে লাগে, আমাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা একটা সামগ্রিক একটা মিশে এলে এখানে। এটা আসলে সহজভাবে এক কথায় সামারি করা কঠিন, এই ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করা। তবে আমি বলবো যে অ্যানালাইসিস করে পড়াশোনা করা। হ্যাঁ, একবারে প্রপার অ্যানালাইসিস, প্রপার প্ল্যানিং, একটা কাজও যেন এলোমেলো কাজ না হয়, এইভাবে করতে পারলে ইফেক্টিভ হবে। আর এই জন্য তোমাদের এক্সপার্ট দরকার। তোমরা তো কম বুঝবা শুরুতে, এই জন্য তোমাদের কি ওয়েতে যাওয়া উচিত, কিভাবে কি করা উচিত, এটা তোমাদের একটু জেনে শুনেই কাজ করতে হবে এই বিষয়গুলো। এক্সপার্ট বলতে আসিফ, ভাই, যে নির্দিষ্ট কারোর গাইডলাইনে। যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন আর কি,
হ্যাঁ, আর যারা হচ্ছে হলো এগুলো এগুলো নিয়ে আপডেট থাকে সবাই। এখন আমাদের একটা কমন প্ল্যাটফর্ম হচ্ছে, মানে আমরা যেখানে তোমরা যেখানে আছো সেখানে তো আমিও ছিলাম, বা সবাই একটা বিষয়ে মানে গতানুগতিক বিষয়ে আমরা হচ্ছে হলো আমাদের আশেপাশে গতানুগতিক বিষয় থাকে, কোচিং, প্রাইভেট বা এইভাবে বিষয়গুলো, এগুলো হচ্ছে হলো যেটা অ্যাভারেজ সেই অ্যাভারেজ স্ট্রাকচার আমরা ফলো করি। হ্যাঁ, তো এখানে তোমাকে দেখে নিতে হবে যে তোমার জন্য কার গাইডলাইনটা তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। হ্যাঁ, সবার গাইডলাইন সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। এটা ম্যান টু ম্যান, পার্সন ওয়াইজ একটু হলেও আলাদা হবে। তো এক্সপার্ট যারা বলতে এখানে আসলে কি বোঝাচ্ছে, এক্সপার্ট হতে পারে যে আমার জন্য হয়তো একটা এক্স কোচিং এর গাইডলাইন আমার জন্য ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে পড়লে ঠিক হবে। হ্যাঁ, কিন্তু অন্যজনের কাছে সেটা নাও ঠিক হতে পারে। এখানে এক্সপার্ট আসলে তুমি কয়েকজনের সাথে কথা বলো যারা এই জার্নিতে ছিলেন, তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলো, বলে যার স্ট্র্যাটেজি, যার প্ল্যানিংটা তোমার কাছে মনে হবে যে এটা আমার সাথে অ্যাডজাস্টেবল, সেটাই তোমার জন্য সেই তোমার জন্য এক্সপার্ট। হ্যাঁ, এখানে সবাই সফল, কিন্তু সবার সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। আমার সাথে আমি এই কাজটা করছিলাম, আমি 10-12 জন ভাইয়ের সাথে কথা বলছিলাম রিটেন নিয়ে, সবাই সাকসেসফুল মানুষ ছিলেন, কিন্তু সবার সাথে আমি সবার বিষয়গুলো আমি ধরতে পারতেছিলাম না। কিন্তু একটা ভাইয়ের আমার ডিরেকশন খুব ভালো লাগছিল, তো ওই ভাই আমার কাছে এক্সপার্ট ছিল। হ্যাঁ, তো এক্সপার্ট আসলে কোনো ফিক্সড বিষয় না, যার সাথে আমার অ্যাটাচমেন্টটা ঠিক মতো মনে হবে সেই আমার জন্য এক্সপার্ট আর কি, এটাই। ধন্যবাদ ভাই। এরপরে ভাই নেক্সট যে প্রশ্নটা আছে সেটা আছে প্রিপারেশন নেওয়ার সময় কোন ভুলগুলো অ্যাভয়েড করা উচিত বলে আপনি মনে করেন? কোন ভুলগুলো অ্যাভয়েড করা উচিত? ভুল আসলে তো আমরা ভুলে ভুলেই শিখবো আর কি, এটা পুরো প্রথম বিষয়, যে ভুল না করলে শেখা যায় না। তো চলো, তো ভুল আসলে, আর যখন তুমি জার্নিতে নামবো আমরা তখন হচ্ছে অনেক অনেক কিরোধ থাকে, অনেক রকম সমস্যা, এখন ভুলের ক্যাটাগরি অনেক। এখন যদি আমরা পড়াশোনার ক্ষেত্রে আসি, পড়াশোনার ক্ষেত্রে ভুল আছে, তারপর লাইফ স্টাইলের ক্ষেত্রে আসি, লাইফ স্টাইলে ভুল আছে, অনেক বিষয় আছে। হ্যাঁ, তো এখন যদি বলা যায় যে, যদি এই কন্টেক্সটের বাইরে যে কথা বলি, যে এখন আমাকে একটা ভাই ভাই বলছিলেন আর কি যে পড়াশোনার ক্ষেত্রে কোনো রিলেশন রাখা যাবে না কারোর সাথে, এটা অনেক বড় ভুল। কিন্তু এইটা আলাদা কনটেক্সট। হ্যাঁ, তো এটাও একটা ভুল হতে পারে, অনেকে নাও হইতে পারে। আজকে দেখলাম অ্যাডমিন কার্ডের যে ফার্স্ট হয়েছে, ওনার হচ্ছে বিয়ে শাদী করে ওয়াইফের ইন্সপিরেশন নিয়ে পড়াশোনা করে ফার্স্ট হয়েছে, এটা ওনার জন্য ঠিক। আবার অনেকের মনে হতে পারে ডিস্ট্রাকশন। তো কমন যে মিস্টেক যেগুলো আমরা করি, যে প্রপার ওয়েতে না, প্রপার প্ল্যানিং না করে কাজ করা, যে আমি কি করতেছি সেটা না জেনে সবাই করতেছে আমিও যাচ্ছি, সবাই কোচিং এ যাচ্ছে আমিও যাচ্ছি, কোনো অ্যানালাইসিস নাই, কোনো প্ল্যানিং নাই আর কি। এটাই সবচেয়ে বড় ভুল। আমরা যে আমার কথা হচ্ছে যে যেটা আমরা করব সেটা জেনে শুনে একবারে প্রপার ওয়েতে শুরু করবো, যে কোথায় কোথায় সমস্যা হতে পারে, কোথায় সমস্যা হলে কি করব, সবগুলো তো আমরা শুরুতে জানবো না, যেহেতু আমরা একবারে ফ্রেশার। এই জন্য বড় ভাইদের ডিরেকশন, যারা সাকসেসফুল হয়েছে বা সবাই কি বলে এটা শুনে একটু জেনে বুঝে কাজ করা, কোনো কিছুই এমনি এমনি করা না। আর যখন আমরা একটা টার্গেটে নামবো সেটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া, হেলাফেলা না করা। হ্যাঁ, আমরা এগুলো করি, হেলাফেলা করি প্রচুর, যাচ্ছি, গেলাম গেলাম না, কাজ শুরু করলাম করলাম না। কাজেই প্রপার প্ল্যানিংটাকে আমি আগায় রাখবো এবং ইফোর্টকে আগায় রাখবো, এই দুটা বিষয়। আসিফ। বুঝতে পারছি ভাই। এরপরে ভাই আপনার ভাইবা এক্সপিরিয়েন্সটা, যে আপনি তো বেশ কিছু ভাইবা দেওয়ার সুযোগ পেয়েছেন, তো সেই ক্ষেত্রে ভাই ভাইবা এক্সপিরিয়েন্সটা এখন কেমন ছিল? এখন ভাইবা এক্সপিরিয়েন্স তো আসলে আহ, এটা তো, ভাইবা তো একটা ইনস্ট্যান্ট একটা মোমেন্ট। হ্যাঁ, এটা খুব বেশি প্রিপারেশন নিয়ে গেলেও যেমন হবে, আবার দেখা যাচ্ছে যে প্রিপারেশন ছাড়া গেছি সেটাও ভালো হয়ে গেল, এরকম একটা বিষয়। তো ভাইবার এক্সপিরিয়েন্স বা ভাইবার বিষয় যদি আমাদের স্কিলফুলটা তো অনেক পরের বিষয়, প্রিলি, রিটেন, তারপরে না ভাইবা আসে। তবুও যদি শর্টকাটে কিছু বলা যায়, তো ভাইবা ক্ষেত্রে আমাকে একটা আমার এক্সপার্ট যিনি ছিলেন আর কি, যার সাথে আমার কথা হতো, উনি বলছিলেন যে আমি যেই থিঙ্কিং হোল্ড করব সেই থিঙ্কিংটা ভাইভাতে বের হয়ে আসে। আমি কি অ্যাটিটিউড ধারণ করি, কিভাবে পাখিদের সাথে কথাবার্তা বলি, কি চিন্তা ভাবনা নিয়ে আমি লালন পালন করি নিজের, এই বিষয়টা ভাইভাতে বের হয়ে আসে। স্যাররা যারা থাকেন ওনারা তো অনেক অভিজ্ঞ লোক, বিজ্ঞ লোক, এই জন্য ওনারা দেখাচ্ছে কথা বলেই একটু গেস করতে পারেন যে এই ছেলেটা বা এই মেয়েটা কোন মেন্টালিটি হোল্ড করে। হ্যাঁ, তো এই জন্য ওই ভাই আমার এক্সপার্ট আমাকে বলেছিলেন যে আহ, নিজেকে চেঞ্জ করতে হবে যদি আমি হচ্ছে হলো ভালো ভাইবা দিতে চাই, মানে যেই এরকম আমার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, পজিটিভিটি পজিটিভিটি নিয়ে আসতে হবে,
বা এটা একটা অ্যাটিচিউডের বিষয়, যে যে কোনো অ্যান্সারে, যে কোনো বাচন ভঙ্গিতে আমি কি অ্যাটিচিউড শো করব সেটা ওই মুহূর্তে আমার কন্ট্রোলে থাকবে না। আমার লাইফ স্টাইলে যে অ্যাটিচিউড থাকে সেই অ্যাটিচিউড ওখানে আসবে। এটা গেল একটা হচ্ছিল সাইকোলজিক্যাল প্যাটার্নের বিষয় গেল। আর যেটা যেটা বাচন ভঙ্গি বলো, কোশ্চেন প্যাটার্ন বলো, মানে কোশ্চেন অ্যান্সারিং যেগুলো বলি আমরা, এগুলো তো ভাইবার নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে যেগুলো আমরা পড়াশোনা করব, যেগুলো চর্চা করব, যেগুলো আমরা বলার অভ্যাস করব, প্র্যাকটিস করব। তো এগুলো বিষয় আছে। তো আমি ভাইবার ক্ষেত্রে দুটা বিষয়কে গুরুত্ব দিব। একটা হচ্ছে নিজের অ্যাটিটিউড ঠিক করা, সব চিন্তা ভাবনার প্রসারতা উদারতা যেটাই বলো না কেন, নিজের অ্যাটিটিউডকে চেঞ্জ করতে হবে। পাশাপাশি আমাদের ভাইবার যেই মেইন বিষয় থাকে যে প্র্যাকটিস করা, যেটা বলার প্র্যাকটিস করা। আমরা হয়তো অনেকেই অনেক কিছু জানি, কিন্তু বলতে গেলে গুছিয়ে বলবো, বলার সময় অনেক কিছু সমস্যা হয়, বাহুল্য দোষ চলে আসে, বাচনভঙ্গির সমস্যা হয়। এই বিষয়গুলো নিয়ে কাজ করা, এটা এটা দরকার আছে। আর তুমি আরেকটা বিষয় বলছো যে ভাইবার অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা আসলে প্রথম আমি তিনটা ভাইবা দেওয়ার সুযোগ হয়েছে আমার। প্রথম ভাইবা আমি খুবই নার্ভাস নার্ভাস ছিলাম আর কি। ওই সময় কথাই ঠিক মতো বলতে পারিনি বা কথা ধরতে পারি নাই। সেকেন্ড ভাইবাতে মোটামুটি হয়েছে, সেকেন্ড ভাইবা খারাপ হয়নি বলা যায়। আবার তৃতীয় ভাইবা যেটা রিসেন্ট দিলাম সেটা হচ্ছে পুরোটাই ইংলিশে হয়েছে। তো এটা আসলে এক্সপিরিয়েন্স বলতে গেলে তো অনেক কিছুই চলে আসে, দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদেরকে 1 ঘন্টা কি হয়েছে, কোন স্যার কি প্রশ্ন করছে, তখন আমার কি মনে হয়েছে, এটা চলে আসে। তো এগুলো আসলে খুব বেশি বলে গঠনমূলকও না, কারণ এটা ম্যান টু ম্যান, মানে প্রতিজনেরই আইডিয়া, প্রতিজনের অভিজ্ঞতা আলাদা আলাদা হয়। বেসিক বিষয় হচ্ছে নিজের অ্যাটিটিউড ঠিক করা। আর হচ্ছে হচ্ছে এই নিজেকে উপস্থাপন করার একটা ক্যাপাসিটি থাকে, যেমন তুমি আমার সাথে এখন কথা বলতেছো, এটা তোমার উপস্থাপন করার ক্যাপাসিটি অলরেডি একটু ইনক্রিজ হচ্ছে। অনেকে কিন্তু আমরা কথা বলি না। হ্যাঁ, তো এই উপস্থাপন করার ক্যাপাসিটিটাকে একটু বিল্ড আপ করা, এটাই মূলত ভাই ভাই তোমাকে হেল্প করবে। বুঝতে পারছেন। তারপরে ভাই সময় ভাগ করে কিভাবে পড়াশোনা করতেন? কারণ ক্যাম্পাসে ভাই ক্লাসের সাথে বা সবকিছুর সাথে মানে সময়টা কিভাবে চলে যায় টের পাওয়া যায় না অনেক সময়। না, এটা আসলে তোমাদের না, আমার তো আসলে পড়াশোনা শুরু করছি হচ্ছে মাস্টার্সে যে। তো আমি তো দেখতাম, আমি তো নিজেও থার্ড ইয়ারে থাকতে কোচিং এ ভর্তি হয়েছিলাম আর কি। দেখা যাচ্ছে যে সেমিস্টারের শুরুতে শুধু 1 মাস একটু ফ্রি পাওয়া যায়, পরে আর কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, তো এটা খুবই টাফ আমাদের সেমিস্টার সিস্টেমে। এটা খুবই বড় ব্যারিয়ার যে পড়াশোনাকে কন্টিনিউ করে, একাডেমিক কন্টিনিউ করে পড়াশোনা করাটা খুব সহজ না। অনেকে আছে তোমরা দেখবা যে অনেকে হচ্ছে ফার্স্ট টাইমে অ্যাপেয়ার দিয়ে ক্যাডার হয়েছে। আমার সাথে একজন থাকে, সে এটা হয়েছে অ্যাপেয়ার দিয়ে পরীক্ষায় উনি ক্যাডার হয়ে গেছে প্রথমবারেই। অনেকে আছে। তো আমি বলবো যে তোমরা যদি, এরকম ঝামেলা থাকবেই, আমাদের টাইম ফিক্সড করে নিতে হবে যে প্রতিদিন সকাল 7টা থেকে 8টা আমি এটা পড়বই। আমি যত কিছুই থাক, আমি এই সময়টাতে আমি আসলে আমার টার্গেটে ওরিয়েন্টেড কাজ করব। এভাবে যদি ফিক্সড করা থাকে তাহলে সম্ভব, কিন্তু যদি মনে করা যায় যে ফ্রি হলে পড়বো, সময় বের করে পড়বো, তাহলে হবে না। যারা একাডেমিকের প্রেশারে থাকো, তোমরা সবাই আমরা থাকি, তাদের জন্য নির্দিষ্ট একটা সময় ভাগ করে নিতে হবে, সেটা দিনের শুরুতেই। ইট দ্যাট ফ্রগ একটা বই আছে, ইট দ্যাট ইট ইট দ্যাট দ্যাট ফ্রগ, হ্যাঁ ফ্রগ। বই। হ্যাঁ, সেখানে বলা আছে যে দিনের সবচেয়ে কঠিন কাজটা শুরুতেই করে ফেলতে হবে। হ্যাঁ, একবারে শুরুতে। তো এই জন্য তোমাদের যে টার্গেট থাকবে, তোমরা শুরুতে ওটা করবে একবারে। তাহলে একটা ফিক্সড করে, এই যে ফিক্সড টাইম থাকবে ওটাতে করবা, বাকি টাইম অন্য কাজ করার বিষয়। হ্যাঁ, তো এই বিষয়টা কঠিন, অনেক কঠিন। তবে এই যে আমি একদিন পড়তে পারতেছি, একদিন পারতেছি না, 2 দিন মিড টার্ম চললে 1 সপ্তাহ পড়তে পারলাম না, আবার মিড টার্মের পরে আবার শুরু করলাম, এভাবেই কিন্তু আমরা আগাই যাই। হ্যাঁ, কাজে এটা ওই ব্রেক পড়লে যে হচ্ছে না সেটা না। আমরা চেষ্টা করব, অফ হবে আবার অন করব, আবার অফ হবে আবার অন করব, মানে সবসময় অন করতে হবে আর কি সুইচটা, তাহলে হয়ে যায় এটা। এটা একটা দীর্ঘমেয়াদী বিষয় আর কি। বুঝতে পারছি ভাই। এরপরে ভাই পড়ালেখার ক্ষেত্রে কোন কোন বিষয়কে সব থেকে গুরুত্ব দিয়ে পড়ালেখাটা সাজাইছিলেন? পড়ালেখাকে কোন কোন বিষয় গুরুত্ব দিবা নিজের চাওয়াটাকে আসলে। হ্যাঁ, মানে স্যার, যে আমি কি মানে চাই। ভাই কোন কোন সাবজেক্ট যে আপনি বেশি গুরুত্ব দিয়ে? সাবজেক্ট দেখতে হবে যে তোমাকে আগে দেখতে হবে যে 200 মার্কসের যে প্রিলি আছে, সে প্রিলিতে তুমি আগে দেখবা যে কোন সাবজেক্টটা তোমার কাছে কেমন লাগে। দেখা যাচ্ছে অনেকে সায়েন্সের স্টুডেন্ট থাকে, তার সায়েন্স বিজ্ঞানটা সহজ, কম্পিউটার সহজ, ইংলিশ হয়তো কঠিন। অনেকে আর্টসের স্টুডেন্ট থাকে, তার কাছে ইংলিশ বাংলা সহজ, বিজ্ঞানটা কঠিন। এরকম সবারই কিছু
চ্যালেঞ্জিং জোন আছে, সবারই কিছু কমফোর্ট জোন আছে। তো এখন আমাদেরকে গুরুত্ব দিতে হবে, আমাদের বিষয়গুলোকে নিজের মতো করে সাজায় নিতে হবে। আর তুমি যেটা প্রশ্ন করছো যে কি ফ্যাক্টর কি হতে পারে, মানে মেইন ফ্যাক্টর কি হয় হতে পারে এরকম বিষয় যেটা বলছো না, সেটা হতে পারে ইংলিশে সবাই কম বেশি আমরা উইক, কম বেশি সমস্যা হতে পারে। এখানে 200 মার্কসে তো আমাদের একটা কাট মার্কস থাকে, 120 মার্ক ধরলাম যদি অ্যাভারেজে কাট মার্কস থাকে। তো এখানে কি মানে এখানে মেইন ফ্যাক্টর বলে কিছুই নাই। এখানে হচ্ছে নিজের প্রিপারেশন কেমন কি। হ্যাঁ, দেখা যাচ্ছে ইংলিশে 35 মার্কস থাকে, আমার একজন পরিচিত ইংলিশে সব মিলে 11 পেয়েও প্রিলি টিকছে, আবার অনেকে দেখা যাচ্ছে 20-30 পেয়েও প্রিলি টেকে নাই, এরকমও আছে। তো মোট কথা হলো আমাকে 120 পার করতে হবে। এই জন্য আমাকে সাবজেক্ট ওয়াইজ আমার নিজের কোনটাতে কি স্কিল সেটা জানতে হবে। এখানে কোনো সাবজেক্টকে আগায় রাখা, কোনো সাবজেক্টকে পিছায় রাখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা একটা ওভারঅল বিষয়। আর যার যেটাতে দক্ষতা আছে সেটাকে আরো স্ট্রং করা, আর উইকনেস যেটাতে আছে সেটাকে কিভাবে আরো সহজ করে স্ট্রং করা যায় এই বিষয়ে কাজ করা। এখানে আলাদাভাবে কোনো সাবজেক্টকে গুরুত্ব দেওয়া বা সাবজেক্টকে কম গুরুত্ব দেওয়া, এটা কোনো আসলে কোনো বলার মতো কিছু নাই আর কি। বুঝতে পারছি। তারপর ভাই লিখিত পরীক্ষার জন্য আপনার রচনা শৈলী কেমন ছিল? আপনি কিভাবে লেখার দক্ষতা তৈরি করছেন? আহ, এটা তো আসলে আমার এক্সপিরিয়েন্সটা খুব খারাপ আর কি, বুঝছো। আম, আর অনেকেই দেখা যাচ্ছে যে আমার তো বিষয়টা হয়েছে যে প্রথমবার আমার কিন্তু 41-এ নন ক্যাডার আসছে, 43-এ ফিশারিজ ক্যাডার, 44-এ ফিশারিজ আবার প্রথম রিকমেন্ড হয়েছে আবারও। তো আমার জার্নিটা হচ্ছে খুবই স্লোলি গ্রাফটা একটু উপরে উঠছে আর কি। তো এই জন্য আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে এই লেখা নিয়ে বা এই রিটেন বিষয় নিয়ে। তো অনেকের ক্ষেত্রে এটা করতে হয় না, অনেকে দেখা যাচ্ছে প্রথমবারই ক্যাডার পেয়ে গেছে, তার এক্সপিরিয়েন্স একরকম হবে, আমার এক্সপিরিয়েন্স আরেক রকম হবে আর কি। তো আমার যেটা এই যে স্লোলি শেখার যে বিষয়টা ছিল, তা আমি প্রথমে দেখতাম যে আমার আসলে লেখা কোন, মানে কি লিখবো না লিখবো কিছুই বুঝতেছিলাম না, এরকম একটা বিষয়। পরবর্তীতে ঢাকায় কোচিং করছি যখন, তখন হচ্ছে প্রতি পরীক্ষার শেষে যারা হলো টপ নাম্বার পেতো, প্রথম সারি 3-4-এর মধ্যে থাকতো, তাদের খাতা আমি দেখতাম তারা কিভাবে লিখতো আর কি, তারা কিভাবে লেখে, কেন বেশি পাইছে। এরকম প্রতিটা পরীক্ষাতে আমি টপ লেভেলের খাতাগুলো দেখার চেষ্টা করছি, ঢাকায় এসে কিন্তু, রংপুরে বা দিনাজপুরে থেকে না। কারণ ঢাকায় নীলক্ষেত ব্রাঞ্চ থেকে বলো বা মোহাম্মদপুর ব্রাঞ্চ থেকে বা যেটাই হোক, মিরপুর ব্রাঞ্চ থেকে, এখান থেকে সব ম্যাক্সিমাম ক্যাডার হয় আর কি, ভালো ভালো ক্যাডার ওখান থেকে হয়। তাহলে আমি যদি দেখা যাচ্ছে যে প্রথম কোনো কোচিং এর 1 থেকে 10 সবসময় অ্যাডমিন ক্যাডার থাকেই ঢাকায়, অ্যাডমিন বা ফরেন থাকেই। তাহলে আমি যদি 1 থেকে 10-এর খাতা অনুকরণ করতে পারি, তাহলে কিন্তু আমি অলরেডি তাদের একটা স্ট্যান্ডার্ড ফলো করতে পারতেছি, এটা আমার কনসেপ্ট ছিল আর কি ওই সময়। এই জন্য আমি সবসময় কোচিং এ যেয়ে ওই টপ লেভেলের খাতাগুলো দেখার চেষ্টা করতাম, এটা একটা বিষয়। তো তারপরে আমার ওভারঅল ভাবে এখন যেটা উপলব্ধি হয়েছে যে রিপ্রেজেন্ট করার যে বিষয়টা থাকে, খাতার একটা প্রশ্ন আমি কিভাবে লিখতেছি, হ্যাঁ, এটা এটা অনেক বড় একটা ফ্যাক্টর আর কি। তোমরা মাঝে মাঝে বিভিন্ন পেজে দেখতে পারো যে অমুক ক্যাডারের খাতায় এটা খাতা, মানে খাতাগুলোর লেখা দেয় আর কি। তখন দেখবা যে ওনাদের রিপ্রেজেন্ট করার কি সুন্দর রিপ্রেজেন্ট করে। বেশি লেখার কিন্তু মেইন বিষয় না, বিষয় হচ্ছে যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী একটা কথা আছে। তো রিটেনের ক্ষেত্রে আমাদের আমাদের হচ্ছে হলো জিনিসটাকে খুব সুন্দর করে দর্শন রূপে উপস্থাপন করতে হবে, প্লাস হাবিজাবি কথা লেখা যাবে না, মেইন বিষয়ে ফোকাস থাকতে হবে এবং সেটা রিপ্রেজেন্টেশনটা খুব ভালো মানের হতে হবে। তো আর যে তুমি যেটা রিটেনের বিষয়গুলো বললে, এটা শেখার বিষয় আছে। আর দেখা যাচ্ছে যে আমি মনে করতেছি যে আমার লিখার স্টাইল খুব সুন্দর, আমি চেষ্টা করতেছি আমার বেস্ট ভার্সন দিয়ে লিখার, কিন্তু আমার চেয়ে কে ভালো বা কে আরো ভালো আছে সেটা আমি জানি না। তাহলে তো আমার নিজের মনে হবে যে আমিই বেটার, বেস্ট মনে হবে। কিন্তু আমাকে সবসময় থাকতে হবে যে এর চেয়ে ভালো উপায় কিভাবে লিখা যায়, কে আরেকজন লিখে, একটা ফলো আপে থাকা নিজেকে সবসময় ইমপ্রুভমেন্ট করার জন্য। তো আমি সবসময় এই কাজটা করতাম। তো এটাই আর কি, রিটেনের স্কিল নিয়ে প্রচুর স্কিল নিয়ে কাজ করতে হয় রিটেনের, রিটেনের অনেক বিষয় থাকেও। তো তবে রিটেনের ক্ষেত্রে এই স্কিলের পাশাপাশি যেগুলো আমাদের কনক্রিট সাবজেক্ট কিছু আছে, যেমন ম্যাথ, বিজ্ঞান, এগুলো, ইংলিশ, এই 3টে বিষয় যে যার যার দক্ষতা যত ভালো সে তত বেশি আগায় যায়, ম্যাথ, বিজ্ঞান আর ইংলিশে। এই হলো ওভারঅল বিষয়। বুঝতে পারছি ভাই। তাই এখানে একটু জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের কাছে আর 4 মিনিট টাইম আছে, এরপরে এই ইয়েটা বন্ধ হয়ে যাবে। তা আমি ভাই আবার আপনাকে লিঙ্কটা দিতে হ্যাঁ, যাচ্ছি, কারণ এখন আমরা আচ্ছা, অর্ধেক সমস্যা নেই, দিতে পারো। অর্ধেক প্রশ্ন আছে।
আচ্ছা ভাই, তাহলে আমরা এটা থেকে লিভ নিয়ে তারপর আপনাকে আমি এখনই সেন্ড করতেছি। আচ্ছা, হ্যাঁ, সেন্ড করুন, সমস্যা নেই তাহলে।